বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবনার ২৩ নম্বর দফা, এই ২৩ নম্বর দফাটি একটু আলোচনা করব। আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন, এটার বিস্তারিত লেখা আছে। যুব সমাজের ভীষণ চিন্তা আকাঙ্ক্ষাকে ধারণ করিয়া, অর্থাৎ খুব স্পষ্ট বোঝা যায় যে যুব সমাজের ভীষণ চিন্তা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করিয়া, আমি বিস্তারিত পরে বলছি, আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হইবে। ১ বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেইটা আগে হইবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রণয়ন করা হইবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হইবে। যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ব্র্যাকেটে স্কিল ডেভেলপমেন্ট করিয়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আদায়ের লক্ষ্যে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই কথাটা মনে রাখতে হবে, এটা আমরা একটু স্পষ্টভাবে বিস্তারিত আলোচনা করব। আদায়ের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হইবে। স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির উপর সর্বাধিক গুরুত্ব দিয়া মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হইবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হইবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয় চলে এসেছে। অনেকগুলো বিষয়ে আমি একটু ভাগ করে করে বলতে চাই। প্রথমত, আধুনিক এবং যুগোপযোগী যে যুব উন্নয়ন নীতিমালা, এইটাকে আলোচনা করতে চাই। এখানে বলা হয়েছে যুব সমাজের ভিশন, চিন্তা এবং আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নীতি প্রণয়নের ঘোষণা। অর্থাৎ যুব সমাজের যে ভিশন বা চিন্তা এবং আকাঙ্ক্ষা, এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। এই বিষয়গুলোকে প্রাধান্য না, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে, মানে এটাকে কেন্দ্র করেই কাজটা করা হবে। অর্থাৎ যুব সমাজ কানেক্টেড থাকবে এই দফা যখন বাস্তবায়ন হবে তখন। অংশগ্রহণমূলক নীতি নির্ধারণের ইঙ্গিত, যেটাকে বটম আপ দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেয়। অংশগ্রহণমূলক মানে কি? বটম আপ বলতে কি বোঝায়? আমি একটা জিনিসকে চাপিয়ে দিলাম, মানে আপ টু বটম, আমি বলে দিলাম সেটা নিচের দিকে সবাই পালন করবে, সেটাকে না করে বটম আপ অর্থাৎ অংশগ্রহণমূলক। আমি নিচের থেকে জেনে জেনে আসবো যে আসলে মানুষ কি চায়, মানুষ কি বলতে চায়। নীতি বাস্তবায়নে যুব সমাজের মতামত, প্রযুক্তি ও বৈশ্বিক প্রবণতাকে গুরুত্ব দেওয়া হবে। এই বিষয়টাও আমি লক্ষ্য করছি। অর্থাৎ যুব সমাজের মতামত থাকবে, প্রযুক্তির একটা অবশ্যই এখানে প্রাধান্য থাকবে, এবং বৈশ্বিক প্রবণতা, এখানে একটা স্পষ্ট গাইডলাইন এসেছে যে আন্তর্জাতিক মানদণ্ডের ব্যাপার এসেছে। সেটা যদিও চাকরির বয়সসীমার ক্ষেত্রে এসেছে, তারপরেও আন্তর্জাতিক একটা বিষয় এসেছে। এরপরে একটা স্পষ্ট একটা চমৎকার একটা অ্যাঙ্গেল আমরা পেয়েছি, বেকার ভাতা, আনএমপ্লয়মেন্ট অ্যালাউয়েন্স। সো এই জিনিসটা বাংলাদেশে খুবই নতুন একটা বিষয়। এটা নিয়ে অনেকেই হাসি ঠাট্টাও করেছে। 1 বছর বা চাকরি না হওয়া পর্যন্ত, এটা যেটার আগে ঘটে, এটা মানে এটা ইটস এ ভেরি স্ট্রেঞ্জ অ্যান্ড খুবই কঠিন হবে যদিও, বাট সরকার চাইলে এবং মানুষ চাইলে অবশ্যই করা সম্ভব। এটার লক্ষ্য কি হতে পারে? যে প্রাথমিক যে সুরক্ষা, মানে যারা বেকার আছেন, বেকারদের প্রাথমিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল সেফটি নেট, এটা তৈরি হবে এবং যুবকদের একটা মর্যাদা তৈরি হওয়ার জায়গা থাকবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে দক্ষতা উন্নয়ন এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা নিয়ে আলোচনা করব। দক্ষতা উন্নয়নের জন্য যেটা আমরা চিন্তা করতে পারি, যে দক্ষতা উন্নয়নের জন্য কি কি হতে পারে, সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষা,
অর্থাৎ প্র্যাকটিক্যাল এডুকেশন, মানে যেটাকে আমি বইয়ের পাতায় না পড়ে আমি আসলে শিখলাম, যে আমি কি করছি আমি সেটা শিখলাম। এবং ট্রেনিং বা প্রশিক্ষণ, সেটার মধ্যে আমরা অনেক কিছুই সেই প্রশিক্ষণে আসতে পারে। কোডিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রিন টেকনোলজি, আইটি, এআই, নানান বিষয়ে আসতে পারে। এরপরে একটা বড় জিনিস, সেটা হচ্ছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি হচ্ছে, যে একটা দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যখন নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যার চেয়ে বেশি হয়, অর্থাৎ এটাকে আমি ধরতে পারি যে যেভাবে আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখি যে 300 আসনের মধ্যে যারা 151 আসন জিতে যায় তারা জয়লাভ করে, ঠিক একইভাবে কর্মক্ষম জনগোষ্ঠী, যেটাকে আমরা বলি 15 to 64, এই 15 to 64 বয়সী জনসংখ্যা যখন নির্ভরশীল জনসংখ্যার তুলনায় বেশি হবে, অর্থাৎ 51% অ্যান্ড অ্যাভভ হয়ে যাবে, সেটাকে আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। এটাকে অর্থনৈতিক একটা ভাষায় একটা সুযোগ বলা হয়। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা খুব মানে অটোমেটিক্যালি আসবে না, এটার জন্য যথাযথ নীতি, বিনিয়োগ এবং বাস্তবায়ন প্রয়োজন, এবং সেটাকেই আসলে সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের জন্য জোর দেওয়া হবে, এরকম একটা বিষয় বলা হয়েছে। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়নি, তারপরেও আমি এই দফার মধ্য থেকে আমি বের করতে পেরেছি, সেটা হচ্ছে টিভিইটি। টিভিইটি, দ্যাট মিনস টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যেটা নিয়ে ছোট্ট করে কথা বলেছি, যে কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ, এই বিষয়টাতেই আসলে গুরুত্ব দেওয়ার একটা ইঙ্গিত আমি এই দফা থেকে দেখতে পাই। এবং আরেকটা বিষয় এই দফা থেকে আমি দেখতে পাই, সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি। এটা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব। সেটা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ক্ষেত্রে এটা হচ্ছে একটা যৌথ প্রয়াস, যেখানে সরকার এবং বেসরকারি খাত একত্রে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করবে, এবং খুব উন্নয়নের ক্ষেত্রে এই অংশীদারিত্ব ফলপ্রসূ হতে পারে। যেমন টেকনোলজি কোম্পানির সহায়তায় যুবকদেরকে ফ্রিল্যান্সিং বা আইটি প্রশিক্ষণ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এটা মানে আমি চাই যে এটা যখন বিএনপি এই দফাটি বাস্তবায়ন করবে, তখন এই পাবলিক অ্যান্ড প্রাইভেট যে আসলে পার্টনারশিপটা, এই বিষয়টার উপরে গুরুত্ব দিবে। এরপরে বাস্তবসম্মত কর্মসংস্থান কর্মসূচি এই দফার একটা অংশ হতে পারে। শুধুমাত্র বেকার ভাতায় সীমাবদ্ধ নয়, দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে। সেখানে নানান ধরনের কাজ হতে পারে, স্টার্ট আপ ইনিশিয়েটিভ হতে পারে, জব ম্যাচিং পোর্টাল হতে পারে, হালনাগাদ তথ্য ভাণ্ডার গঠন করা হতে পারে। নানানভাবে এই কাজটি করা সম্ভব হতে পারে। মানব সম্পদ উন্নয়নে অগ্রাধিকার, সেখানে বলা হয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির কথা। স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, আমরা জানি আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, মৌলিক চাহিদাগুলোর মধ্য থেকেই আসলে এই স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি এই বিষয়গুলো আসে। যুবকদের সামগ্রিক বিকাশে যে বিনিয়োগ করার মাধ্যমে স্বাস্থ্যগতভাবে শারীরিক উন্নতি, মানসিক উন্নতি এবং বুদ্ধিভিত্তিক উন্নতির জন্য কাজ করা যেতে পারে, এবং এই বিনিয়োগ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির আসলে সহায়ক হতে পারে। এবং চাকরিতে বয়সসীমা বৃদ্ধির ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে, এবং সেই জায়গায় বলা হয়েছে যে আন্তর্জাতিক মানদণ্ড বলতে আমরা বুঝি যে বিশ্বের
অন্যান্য যে দেশসমূহ রয়েছে সেই জায়গাতে আসলে কোন কোন দেশে কিভাবে কত বয়সে চাকরিতে প্রবেশের সীমা কত, চাকরি থেকে বের হয়ে যাওয়ার সীমা কত, সেটা দেখার প্রয়োজন হতে পারে। এবং সেটা দেখে আমার 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 কাছে মনে হয় যে সেই আন্তর্জাতিক মানে মানদণ্ড অনুযায়ী আমাদের দেশেও চাকরিতে বয়স সীমা বৃদ্ধির কথা চিন্তা করা যেতে পারে। অর্থাৎ খুব সুন্দরভাবেই আমরা বুঝতে পারছি যে এই আধুনিক এবং যুগোপযোগী যে যুব উন্নয়ন নীতিমালা, অর্থাৎ যুবকদেরকে যে আলাদাভাবে মানে যুব শক্তিকে যে আলাদাভাবে মূল্যায়ন করার একটা দফা এসেছে, এটা খুব চমৎকার লেগেছে আমার কাছে। এবং এই নিশ্চয়ই এটার আরো অনেক ফাইন্ডিংস আসবে, আরো অনেক এটার বিস্তারিত আসবে সামনে। বাট আমি আমার জায়গা থেকে আমি কিছু টেক রাখতে চাই যে যুবনীতি বাস্তবায়নের ক্ষেত্রে এটা একটা যুব উন্নয়ন কমিশন হতে পারে, প্রতিটি উপজেলায় যুব জেলা বা উপজেলায় যুব পরামর্শক কমিটি হতে পারে, বছরে একবার জাতীয় যুব পরিস্থিতি প্রতিবেদন প্রকাশ করা যেতে পারে। সো এভাবে নানান কার্যক্রমের মাধ্যমে আসলে এই 31 দফার যে বিভিন্ন দফাগুলো এগুলো বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। কারণ যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই দফা সম্পূর্ণ কিছু নয়, এই দফায় পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন অনেক কিছুই আসতে পারে। তাই আমি আমার মতো করে আসলে এই দফাকে বিশ্লেষণ করার পাশাপাশি আমি আমার জায়গা থেকেও কিছু বলার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারাও বলার চেষ্টা করতে পারেন, আপনারাও জানাতে পারেন আপনাদের মতামত, আপনাদের অভিমত, এবং এই 31 দফাকে আরো সুসংহত করার ক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই প্রয়োজনীয়।